টার্গেট হাই স্কোরে সবাইকে স্বাগত। চলছে আর.এস. আগরওয়ালের কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের সমাধান পর্ব। এই সমাধান পর্বের আজকে শুরু হতে চলেছে নতুন একটা চ্যাপ্টার 13 থেকে অনুপাত ও সমানুপাত, রেশিও অ্যান্ড প্রপোর্শন। তো এই ক্ষেত্রে আমরা প্রথমে যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে এর প্রাথমিক জিনিস যেগুলো জানলে আমাদের অঙ্কগুলো করতে সুবিধা হবে, বেসিক জিনিসগুলো সেগুলো অবশ্যই জানতে হবে। আশা করি সবাই জানো, তবু আরেকবার রিভিশন করা, তারপরে আমরা অঙ্কে চলে যাব। তো শুরু করার আগে আজকের পর্ব যারা যারা চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তাদের কাছে অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। এই রকমের ভিডিও চলতেই থাকবে এবং আরও নতুন নতুন ধরনের সিরিজ আসতে থাকবে। সমস্ত কিন্তু চাকরির পরীক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তো আজকে আমরা শুরু করতে চলেছি অনুপাত ও সমানুপাত। তো প্রথমে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে অনুপাতটা কি। তো অনুপাত হচ্ছে কি, যে সংখ্যা দ্বারা একই একক বিশিষ্ট রাশির মধ্যে একটি অপরটির কত গুণ বা কত অংশ প্রকাশ করে, সেটা হচ্ছে অনুপাত। ব্যাপারটা একটু যদি বুঝিয়ে বলা যায়, যে অনুপাতটা এমন একটা জিনিস, সেটা হচ্ছে একই একক বিশিষ্ট হতে হবে। একই একক বিশিষ্ট। আর 2 নম্বর হচ্ছে কি, যে একটি অপরটির কত গুণ বা কত অংশ, বা এটাকে কত ভাগ সেটা আমি বলতে পারি। এই দুটো জিনিস মেন জিনিস, এর সাহায্যে আমরা অনুপাত বোঝাবো। তার মানে এটার অর্থ বোঝাচ্ছে যে প্রথমত যে দুটো রাশির অনুপাত করব, সেই দুটো রাশির মধ্যে এককটা একই থাকতে হবে, তার যে ইউনিট সেটা সবসময় একই থাকতে হবে। যেমন কি একটা টাকা একটা পয়সা, এই দুটো আলাদা আলাদা ইউনিট, যদিও একই গোত্রীয় তবুও কিন্তু দুটো আলাদা ইউনিট। এই দুটো আলাদাকে আমরা একই পরিণত করে তবেই কিন্তু আমি এর একক তৈরি করতে পারবো। যেমন আমি 50 পয়সার সঙ্গে 50 পয়সা আর পয়সা, তার সঙ্গে 1 টাকার অনুপাত করতে পারি না, কারণ আমরা জানি যে অনুপাতের ক্ষেত্রে কোনো একক থাকে না। তো সেই জন্য কী হয়, ধরে না একই এককটা করে নেওয়া হয়, তারপরে সেটাকে অনুপাত করা হয়। তো অনুপাত এইভাবে, এটাকে যদি আমি 50:1 লিখি, এটা কিন্তু রং হবে। তো এইটাকে একই এককে করতে হবে, হয় এটাকে টাকা করতে হবে, তাহলে 2 টাকা হয়ে যাবে, বা এই টাকাটাকে পয়সা করতে হবে, তো তাহলে 2 পয়সা হয়ে যাবে। আমি দুটোর ক্ষেত্রে কিন্তু একই অ্যান্সার আসবে। এটাকে যদি আমি টাকা করি, এই পয়সা করি, এটা 50 পয়সা তো থাকলো, 1 টাকাকে পয়সা করলে 100 পয়সা হবে। তাহলে এই দুটোর অনুপাত হচ্ছে এইটাকে, তাহলে এইবারে এইটা হচ্ছে অনুপাত। এইবারে বলছে একটি অপরটির কত গুণ বা কত ভাগ। তো এইটাকে আমাদের নিয়ম হচ্ছে, এটাকে যত ছোট অংশে একই সংখ্যা দিয়ে আমরা একটি অপরটির কত গুণ যদি বোঝায়, সেটা আমরা পরে আসছি। আগে এটাকে আমাদের কাজ হচ্ছে কি, যে কতটা ছোটোভাবে প্রকাশ করা যায়। তার মানে এইটাকে আমি যা সংখ্যা দিয়ে গুণ করব, এটাকে তার সংখ্যা দিয়ে গুণ করলে অনুপাত একই থাকবে। এটাকে যা সংখ্যা দিয়ে ভাগ করব, এটাকে সেই সংখ্যা দিয়ে ভাগ করলে একই থাকবে। দুটোকে যদি 50 দিয়ে ভাগ করি, 1:2 হচ্ছে। তাহলে একটা অপরটা, এটা থেকে কি বোঝাচ্ছে, একটা অপরটার দ্বিগুণ। তো এই যে 50:100, এটাতেও একটা অপরটার দ্বিগুণ বোঝাচ্ছে, আর 1:2 যেটাতে বোঝাচ্ছে একটা অপরটার দ্বিগুণ বোঝাচ্ছে। তো এটাকে যদি টাকায় কনভার্ট করতাম, তাহলে এটা হতো হাফ টাকা আর এটা হতো 1 টাকা। এইবারে এখানে আমাদের যে ব্যাপারটা হচ্ছে, যে অনুপাত কিন্তু সবসময় পূর্ণ সংখ্যায় আমাদের করতে হয়। তো সেই হেতু এটাকে আমরা বোথ সাইডকে 2 দিয়ে গুণ করব, তাহলে সেটা হবে কত, এইটা। সেই একই জিনিস ঘুরে আসবে অনুপাতের ক্ষেত্রে। তাহলে যে আমাদের সংজ্ঞাটা যেটা হচ্ছে, একই একক বিশিষ্ট রাশি সমূহের দুটি রাশির মধ্যে একটি অপরটির কত গুণ বা কত অংশ বোঝাতে গেলে সেটাই হচ্ছে অনুপাত। তো বিভিন্ন রকমের অনুপাত হয়, এই অনুপাতগুলোকে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি। তো অনুপাত থেকে ভগ্নাংশ সেটা কিভাবে হবে, যেমন 2:5, এইটাকে 2 অনুপাত, এইভাবে অনুপাত চিহ্ন, এইটা এইভাবে পড়া হয় 2:5 বা 2:5। তো এইটাকে এভাবে লেখা যায় 2/5, একে ভগ্নাংশ আকারে এভাবে লেখা যায়। আবার কোনো ভগ্নাংশকে অনুপাত আকারে লেখা যায়। এটাতে
কোনো সমস্যা নেই, এটাকে এভাবে ভগ্নাংশ আকারে করা যায়। এইবারে এর যে দুটো পদ আছে, এইটা একটা পদ, এটা একটা পদ। প্রথমের যে পদ তাকে বলবো আমরা কি, যে এই যে আমরা 2 যেটা ধরলাম এটা হচ্ছে পূর্বপদ, আর শেষের যেটা পদ এটাকে বলবো আমরা উত্তরপদ। তাহলে আমরা অনুপাত ব্যাপারটা আশা করি বুঝলাম। তো এইভাবে আমাদের অনুপাতটাকে তৈরি করা হয়। তো এরপরে অনুপাতের বিভিন্ন প্রকারের অনুপাত আছে, সেগুলো নিয়ে একটু আলোচনা করে নিই। বিভিন্ন প্রকার অনুপাত। তো প্রথমে যেটা আসবো সেটা হচ্ছে কি না, গুরু অনুপাত। তো গুরু অনুপাতের ক্ষেত্রে আমরা কি দেখব না, যে অনুপাতের ক্ষেত্রে পূর্বপদ উত্তরপদ অপেক্ষায় বড় হবে, তাহলে এটার ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি না, পূর্বপদ গ্রেটার দেন উত্তরপদ। মানে উত্তরপদ অপেক্ষা বড় পূর্বপদটা। এটা যদি এটা হয় মানে প্রথমের পদটা বড়, দ্বিতীয় মানে ওপরের যে ভগ্নাংশ যদি করি, লবটা বড় হবে, হরটা ছোট হবে। এই ধরনের অনুপাতকে বলবো আমরা কি, গুরু অনুপাত। যেমন কি না, 5:3, 7:2 বা 5:2, এই ধরনের সমস্ত অনুপাত, এই যে অনুপাতগুলো, এই অনুপাতগুলো কিন্তু সবই গুরু অনুপাত। এরপরে চলে যাচ্ছি ওই ওই সেন্স থেকে লঘু অনুপাত। তাহলে কি হবে না, লঘু অনুপাতের ক্ষেত্রে ঠিক উল্টোটা হবে। সেটার ক্ষেত্রে কি হবে, পূর্বপদটা ছোট হবে, লেস দেন উত্তরপদ। যেমন 3:5, 2:7 বা 2/5, এই ধরনের ওইটা ঠিক উল্টোটা। এটাকে বলবো আমরা লঘু অনুপাত। এরপরে আসছে কি সমান অনুপাত, সাম্যানুপাত। দুটো অনুপাতের ক্ষেত্রে যে এটার ক্ষেত্রে যদি একটা অনুপাতে দুটো পদ যদি সমান হয় তাকে সাম্যানুপাত বলা হয়। যেমন পূর্বপদ, এখানে পূর্বপদ সমান উত্তরপদ। তার মানে এটা কি হচ্ছে, এটার যদি আমি এক্সাম্পল হিসেবে ধরি 3:3, 5:5, বা এইখানে 2/2, এই ধরনের আমি যদি লিখতে পারি, এই ধরনের অনুপাতগুলো পূর্বপদ আর উত্তরপদ সমান হচ্ছে এই ক্ষেত্রে। এই 3 ধরনের অনুপাত আমরা বুঝলাম। এরপরে আমরা যাচ্ছি বিপরীত অনুপাতে। বিপরীত অনুপাতটা কি, বা ব্যস্ত অনুপাত আমি বলতে পারি একে। এটার ক্ষেত্রে কি না, পূর্বপদটা উত্তরপদে কনভার্ট হবে, উত্তরপদটা পূর্বপদে কনভার্ট। তার মানে এটা দাঁড়াচ্ছে ঠিক উল্টে যাবে, যেটা ছিল তার ঠিক বিপরীত অবস্থাটা। এই দুটি অনুপাতের মধ্যে একটির পূর্বপদ ও উত্তরপদ, অপরটির যথাক্রমে উত্তরপদ ও পূর্বপদ হয়। তো এই ক্ষেত্রে আমরা ব্যস্ত অনুপাত বলবো। যেমন কি, যে একটা আছে এ অনুপাত বি, এটা থেকে আমি যদি একটা অনুপাত করি বি:1, সেটা এটা হচ্ছে এমনি অনুপাত, আর এটা হচ্ছে বিপরীত অনুপাত, তার ঠিক উল্টোটা হয়। তো সেক্ষেত্রে এটাকে আমরা বলবো ব্যস্ত অনুপাত। এবারে যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত। এটার ক্ষেত্রে আমরা কি করব না, যৌগিক অনুপাতের ক্ষেত্রে কতগুলো অনুপাত আমরা নেব। আম, এ এ অনুপাত বি, বি আচ্ছা সি অনুপাত ডি, ই অনুপাত এফ, এই 3টে অনুপাত নিলাম। এই 3টে থেকে আমরা যদি মিশ্র অনুপাত বের করতে চাই বা যৌগিক অনুপাত বের করতে চাই, এই পূর্ব পদগুলো গুণ হয়ে যাবে, আবার তার সঙ্গে উত্তর পদগুলো আলাদা করে গুণ হবে। বি ডি এফ,
আর এটা এ সি ই, সরি এ সি ই। তাহলে পূর্বপদগুলো গুণ হলো এ সি ই হলো, উত্তরপদগুলো গুণ হলো বি ডি এফ হলো, এদের যে অনুপাতটা এইটা হচ্ছে মিশ্র অনুপাত কিংবা যৌগিক অনুপাত। তাহলে দুই বা ততোধিক অনুপাতের পূর্বপদগুলির গুণফল পূর্বপদ ধরে এবং উত্তরপদগুলির গুণফল উত্তরপদ ধরে যে অনুপাতটি পাওয়া যায় সেটা হচ্ছে যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত। তো এটাকে তাহলে এভাবে আমরা যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত বের করতে পারি। তো এরপরে আমরা চলে আসছি দ্বিগুণানুপাত। দ্বিগুণানুপাতটা কি না, দুটি সমান অনুপাতের যৌগিক অনুপাতকে যে কোনো একটি অনুপাতের দ্বিগুণানুপাত বলা হয়। দুটি সমান অনুপাত, যেমন এ এ ইস টু এ ইস টু বি, আবার এ ইস টু বি, দুটি অনুপাত আছে। এর যদি যৌগিক অনুপাত করি এ ইন্টু এ অনুপাত বি ইন্টু বি হবে, তার মানে এ স্কোয়ার অনুপাত বি স্কোয়ার হবে। তো এই যে এ স্কোয়ার অনুপাত বি স্কোয়ার, এইটাকে আমরা বলবো দ্বিগুণানুপাত। তো এরপরে আমরা চলে যাচ্ছি ত্রিগুণানুপাত। নাম শুনে ওই একই রকম ভাবে আশা করি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না, যে এ অনুপাত বি, এই অনুপাতটা যদি তিনটে একই অনুপাত থাকে, এদের যে অনুপাত হবে সেটা হবে এ কিউব অনুপাত বি কিউব, ওই আগেরটার মতোই। এইটাকে আমরা বলবো ত্রিগুণানুপাত। আচ্ছা, এরপরে চলে আসি দ্বিভাজিত অনুপাত। দ্বিভাজিত দ্বিভাজিত অনুপাত, সরি এটা দেখতে অসুবিধা হলো, এইটা এইটা থেকে আসবে। এই এই আগেরটা যেরকম দ্বিগুণ অনুপাত এসেছিল, এই একই রকম ভাবে তিনটে অনুপাত একসঙ্গে গুণ হয়ে এখানে পূর্বপদগুলো গুণ হয়ে এ কিউব হয়েছে, আর এটার যেহেতু একই অনুপাত উত্তরপদগুলো গুণ হয়ে বি কিউব হয়েছে, তাহলে এ কিউব অনুপাত বি কিউব হচ্ছে এ বি এর ত্রিগানুপাত। এবার দ্বিবিভাজিত অনুপাত, এ, দ্বিভাজিত, তো সেটার ক্ষেত্রে আমরা কি জানবো না, যে কোনো অনুপাতের পূর্বপদ এবং উত্তরপদের ধনাত্মক বর্গমূলের যে অনুপাতটা সেটা হবে দ্বিভাজিত অনুপাত। যেমন কি এ অনুপাত বি একটা অনুপাত আছে, এর দ্বিভাজিত অনুপাত হচ্ছে রুট এ অনুপাত রুট বি। আশা করি বুঝতে অসুবিধা হলো না। পজিটিভ বর্গমূল এটা নিতে হবে, কারণ এ একটা একটা সংখ্যা আমি যদি 9 নিই, তার বর্গমূল হচ্ছে কত, +-3। তো তাহলে +3টাই হবে পজিটিভ অনুপাত, পজিটিভ বর্গমূল। তো সেই জন্য এটা এইভাবে নিয়ে আমরা একটা অনুপাত করব। এই অনুপাতের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, এটাও কিন্তু একই চিহ্ন বিশিষ্ট হতে হবে এবং সবসময় পজিটিভ সে রেজাল্ট আমরা অনুপাত পাবো সবসময় পজিটিভ এবং পূর্ণ সংখ্যা অনুপাত। তো এই ক্ষেত্রে বলে রাখা দরকার, এই ধরনের যে এই যে নামগুলো, এই নামগুলো কিন্তু বিভিন্ন ইংরেজি থেকে বাংলায় অনুবাদ হয়, এই নামগুলো কিন্তু বিভিন্ন বইতে বিভিন্ন রকমের দেওয়া থাকে। কোনো কোনো ক্ষেত্রে এই নামগুলো, এই যে দ্বিগুণানুপাত, এটাকে দ্বিগুণ অনুপাত বলা হয়, উম, আবার ত্রিগুণানুপাতকে ত্রিগুণ অনুপাত বলা হয়। তো বিভিন্ন বইতে বিভিন্ন রকমের থাকে। আবার এই যে দ্বিভাজিত অনুপাতটা, এটা কোনো কোনো বইতে আহ, বলা থাকে অর্ধদ্বিগুণ অনুপাত। আবার ঠিক ওই একই রকম ভাবে যদি আমি বের করতেছি অর্ধ ত্রিগুণ অনুপাত বা অর্ধ তিন গুণ অনুপাত, সেটার ক্ষেত্রে কি হবে, এ অনুপাত বি যদি একটা অনুপাত নেই, সেটার হবে অর্ধ ত্রিগুণ অনুপাত হচ্ছে a⁴ অনুপাত b⁴ তো এই ধরনের এগুলো খুব একটা ইউজ হয় না, তো এই ধরনের জিনিসগুলো সাধারণত দেখতে পাওয়া যায়, এত রকমের অনুপাত আছে। তোমরা এখান থেকে নোট তৈরি করে নিতে পারো। তো এই ধরনের অনুপাতগুলো বেসিক জিনিস জেনে রাখার দরকার হয়। কোনো কোনো ক্ষেত্রে এটা উল্লেখ করে প্রশ্ন দিতে পারে যে কোনো একটা অনুপাত থাকলো, সেটার দ্বিগুণ অনুপাত বা দ্বিগুণানুপাত এগুলো বের করতে দেওয়া থাকতে পারে, বা দু তিনটে অনুপাত দেওয়া থাকলো, তার যৌগিক অনুপাত বের করতে দেওয়া থাকতে পারে। এই ধরনের প্রশ্ন এসছে আগে বিভিন্ন পরীক্ষায়। তো সেই জন্য এই টার্মগুলো মনে রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জন্য এখান থেকে এই যেগুলো
এখন শেখানো হলো, সেগুলো অবশ্যই মনে রাখতে হবে। এরপরে চলে যাচ্ছি নেক্সট কিছু জিনিস, নেক্সট অংশ যেটা হচ্ছে কি না সমানুপাত। সমানুপাত কথাটার মধ্যেই এর সংজ্ঞা আছে, একে ইংরেজিতে আমরা বলবো প্রপোর্শন। তো এই ক্ষেত্রে দুটি অনুপাত যখন পরস্পর সমান হবে তাকে আমরা সমানুপাত বলবো। তো সেটা কেমনভাবে হয়, যদি এরকমের হয় যে এ অনুপাত বি আর সি অনুপাত ডি, এই দুটো অনুপাত আছে, এই দুটো অনুপাত যদি সমান হয় তাকে লেখা হবে এরকম সমান চিহ্নের সাহায্যে। কিন্তু এটা সমানুপাতের সাহায্যে এটাকে আমরা লিখব এ অনুপাত বি সমানুপাত সি অনুপাত ডি সমান সমান, দুটো সমান। তো এইভাবে আমাদের সমানুপাত তৈরি করা হয়। তো এটার ক্ষেত্রে আমরা যদি এর নামকরণগুলো করি, এটার ক্ষেত্রে এই যে দুটো প্রান্তের যে দুটো পদ থাকবে একে প্রান্তীয় পদ বা এক্সট্রিমিস বলে, প্রান্তীয় পদ। এ আর ডি, আর এটার মধ্যক যেটা হচ্ছে, দুটো মধ্যক থাকছে, একটা বি আর একটা সি, তো বা মিনস। তো এই ধরনের যে দু ধরনের পদ থাকে এদের মধ্যে যদি আমি ক্যালকুলেশন করি, এটাকে যদি ভগ্নাংশ আকারে করে নিই, এ বাই বি সমান সি বাই ডি হচ্ছে, তার মানে কোনাকুনি যদি গুণ করি এক্ষেত্রে পাবো এ ডি ইজিক্যাল টু বি ইন্টু সি। তাহলে এটার ক্ষেত্রে যেটা আমরা পাচ্ছি যে এর প্রান্তীয় পদগুলির গুণফল প্রান্তীয় পদের গুণফল সমান হচ্ছে কি মধ্যকগুলির গুণফল। তাহলে এটা একটা সূত্র। তাহলে আমরা এক্ষেত্রে পেলাম কি যে সমানুপাতের ক্ষেত্রে প্রান্তীয় পদগুলির গুণফল সমান মধ্যকগুলির গুণফলের সঙ্গে সমান। এবারে এখান থেকে যে এই যে চারটা আমাদের টার্ম আছে, এই চারটা টার্মগুলো কিভাবে আমরা চারটা টার্মে একটা একটা টার্ম বের করব সেটা সেটা আমরা দেখব। এখানে এ বি সি ডি চারটা অনুপাত আছে, চারটার মধ্যে অনুপাত হয়েছে। তো একে যেটা বলে প্রথম অনুপাত, বি দ্বিতীয় অনুপাত, প্রথম সমানুপাতিক, দ্বিতীয় সমানুপাতিক, তৃতীয় সমানুপাতিক এবং চতুর্থ সমানুপাতিক। তো এই ক্ষেত্রে ক্যালকুলেশনের সময় আমরা কিভাবে বের করব, যদি এ বের করতে হয় তাহলে এইটা থেকে আমরা এতে যাব, বি ইন্টু সি বাই ডি মানে মধ্য সমানুপাতিক গুণফল বাই আমাদের চতুর্থ সমানুপাতিক, এটা একটা। আবার যদি আমরা বি বের করতে চাই একটা মধ্য সমানুপাতিক, সেক্ষেত্রে এ ডি বাই সি, এটা একটা হলো। আবার আমরা যদি সি বের করতে চাই এটা থেকেই বের করব, এ ডি বাই বি। আবার যদি ডি বা প্রান্তীয় সমানুপাতিক যেটা চতুর্থ সমানুপাতিক বের করতে চাই সেটা সমান হবে কত, ডিটা বের করব, তাহলে এটা উপাশে চলে যাবে, ভাগ হয়ে যাবে বি সি বাই এ। তাহলে এই চারটা আমরা এখান থেকে চারটা সমানুপাতিক বের করে নিতে পারি। তো এই ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। এরপরে যেটাতে আমরা আলোচনায় আসবো সেটা হচ্ছে ক্রমিক সমানুপাতিক। ক্রমিক সমানুপাতিকটা কি না, যদি তিনটি পদের মধ্যে প্রথম এবং দ্বিতীয় পদের অনুপাত এবং দ্বিতীয় ও তৃতীয় পদের অনুপাত সমান হয় তবে পদ তিনটির ক্রমিক সমানুপাতিক হয়। তো তিনের অধিক পদের ক্ষেত্রে এই বিবৃতিটি সবসময় সত্য হয়, যে তিনটি পদের মধ্যে যেমন এবিসি তিনটি পদ, এই তিনটি পদের মধ্যে যেটা বলেছে যে প্রথম দুটি পদ এটার যে অনুপাত, আবার দ্বিতীয় এবং তৃতীয় পদের যে অনুপাত এইটা যদি সমান হয় তাহলে আমরা এটা ক্রমিক সমানুপাতিক। যেমন এটাকে এভাবে এ বাই বি সমান সি। তো এইখান থেকে আমরা যদি মধ্য সমানুপাতিক বের করি, সেটা এটা এই যে সম্পর্কটা বের করি তাহলে সেটা সমান হবে কত, বি স্কোয়ার সমান এসি। তাহলে মধ্য সমানুপাতিক স্কোয়ার সমান
প্রান্তীয় সমানুপাতিক গুণফল। তো অনুরূপভাবে যদি এটা একাধিক পদ হয়, ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই ডট ডট করে যদি হয়, সেই ক্ষেত্রে এগুলো যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে আমরা ইউ বাই ভি সমান ভি বাই ডাব্লিউ সমান ডাব্লিউ বাই এক্স এক্স বাই ওয়াই ডট ডট করে চলে। এইভাবে সম্পর্ক তৈরি করা হয় যখন 3-এর বেশি এই ধরনের অনুপাত পাওয়া যায়। এছাড়াও বিভিন্ন রকমের কিছু কিছু সমানুপাতিক আছে। তো এই ক্ষেত্রে আমরা বলে রাখি যে এই যে ক্রমিক সমানুপাতির ক্ষেত্রে এই যে মধ্য সমানুপাতিটা বের করবো, বি সমান হবে কত, প্লাস মাইনাস রুট অফ এসি। তাহলে মধ্য সমানুপাতিক বিটা মধ্য সমানুপাতিক মাঝেরটা, তাহলে মধ্য সমানুপাতিক সমান হচ্ছে কি প্লাস মাইনাস রুট অফ প্রান্তীয় সমানুপাতিক গুণফল। এটা আমরা একটা এই ধরনের প্রশ্ন কিন্তু আসে। এছাড়াও কিছু সমানুপাতিক সম্পর্কীয় কিছু কিছু ক্যালকুলেশন সেগুলো জানার দরকার হয়। যেমন 1 নম্বর হচ্ছে কি যে ব্যস্ত প্রক্রিয়া। ব্যস্ত প্রক্রিয়া কি না, এটা এ অনুপাত বি সমান সি অনুপাত ডি যদি হয়, তাহলে বি অনুপাত এ সমান ডি অনুপাত সি হবে। এটা ঠিক উল্টে যাবে। 2 নম্বর কি হচ্ছে না একান্তর প্রক্রিয়া। একান্তর প্রক্রিয়া কি, এটার ক্ষেত্রে এ অনুপাত বি সমান সি অনুপাত ডি যদি হয়, তাহলে এ অনুপাত সি, এটা থেকে আমরা লিখতে পারবো এ অনুপাত সি সমান বি অনুপাত ডি। কি করে লিখতে পারছি না, এটা থেকে যদি আমি করি এ বাই বি সমান সি বাই ডি, তাহলে এই সিটাকে এই পাশে আনবো, বিটাকে ও পাশে নিয়ে যাবো, তাহলে কি থাকছে এ বাই সি সমান বি বাই ডি। তার মানে ঘুরে ফিরে এটা আসছে। তো এইভাবে আমাদের প্রমাণ করা যায়। 3 নম্বরে যেটা আছে কি, 3 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে যোগ প্রক্রিয়া। যোগ প্রক্রিয়াটা কি বলেছে না এ অনুপাত বি সমান সি অনুপাত ডি যদি হয়, তাহলে এখান থেকে আমরা এ প্লাস বি অনুপাত বি সমান সি প্লাস ডি অনুপাত ডি। তার মানে হচ্ছে কি যে প্রথম যে অনুপাতটা সেটা দুটো যোগ করে অনুপাত করলাম, তাই পরে অনুপাতটা থাকলো, এটার ক্ষেত্রেও তাই হবে। এভাবে এই পাশে যেভাবে ক্যালকুলেশন হবে পাশে সেম হবে। অনুভাবে ভাগ প্রক্রিয়া, যদি এ অনুপাত বি সমান সি অনুপাত ডি হয়, তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি যে এ মাইনাস বি অনুপাত বি সমান সি মাইনাস ডি অনুপাত ডি। তো এইরকম ভাবে এর আগে আমরা যোগভাগ প্রক্রিয়া একসঙ্গে করেছি। আমরা জানি যে এ বাই বি অনুপাতটাকে যোগভাগ প্রক্রিয়ার মাধ্যমে লেখা যায় এ প্লাস বি বাই এ মাইনাস বি। এবারে ক্লিয়ার হলো ব্যাপারটা, যোগ ভাগ ব্যাপারটা। তো সেই ক্ষেত্রে এটা ভাগের ক্ষেত্রে ভাগ করে দেওয়া যাবে না, ভাগের ক্ষেত্রে এখানে মাইনাস হবে। তো প্রথম পদ মাইনাস দ্বিতীয় পদ ইজ টু দ্বিতীয় পদ। তো এইরকম ভাবে আমাদের এই তবে এটা যেন ভুলকে না যায় এটা খেয়াল। তো এইভাবে আমরা যোগভাগ প্রক্রিয়াটা লিখে থাকি। এটা হচ্ছে যোগভাগ প্রক্রিয়া, এটা অনেক অঙ্কের ক্ষেত্রেই কাজে লাগে, ক্যালকুলেশনের সুবিধা। তো এছাড়া আমাদের সংযোজক প্রক্রিয়া আছে। যোগভাগ প্রক্রিয়াটা 4 নম্বরে গেল। 5 নম্বরে আছে সংযোজন প্রক্রিয়া। সংযোজন প্রক্রিয়া কি না, যদি এই রকমের অনুপাত হয় এ অনুপাত বি সমান বি অনুপাত সি অনুপাত ডি সমান ই অনুপাত এফ, কিভাবে চলতে থাকে, তাহলে এটার ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, এটার ক্ষেত্রে লিখতে পারি কি না এর ওপরের গুলোর যোগফল বাই নিচের গুলোর যোগফল, এটাকে আমরা বলবো সংযোজন প্রক্রিয়া। তো এই পর্যন্ত আমরা প্রায় সবকিছুই আলোচনা, বেসিক যে জিনিসগুলো সেগুলো আলোচনা করে ফেললাম। এরপরে আমরা অঙ্কে যাব। আশা করি এই বেসিক জিনিসগুলো
তোমাদের সকলেরই জানা আছে। যদি কিছু জিনিস মনে না থাকে অবশ্যই এইটা রিভাইজ করে নাও, তাহলে অঙ্ক করতে খুব একটা অসুবিধা হবে না। আমরা এবার চলে যাচ্ছি প্রথম অঙ্কে চলে যাই। কোশ্চেন নাম্বার 1 এটা বলেছে এক স্কুলে মোট ছাত্র সংখ্যা 2140 জন। যদি স্কুলে ছাত্রীর সংখ্যা 1200 হয় তাহলে ছাত্রছাত্রীর অনুপাত। এখানে একটা স্কুলে মোট ছাত্র সংখ্যা দেওয়া আছে কত, 2140। তো এই ক্ষেত্রে মোট ছাত্র সংখ্যা বলতে এখানে স্টুডেন্ট সংখ্যা। তো এটা যেহেতু বাংলা অনুবাদ করা হয়েছে, এই ভাষাগুলো কিন্তু ঠিকঠাক নেই, এগুলো একটু আহ, সেদিকে একটু খেয়াল রাখতে হবে। এইটা ছাত্র সংখ্যা বলতে এটা কিন্তু স্টুডেন্ট বোঝানো হয়েছে, মোট স্টুডেন্ট, ছাত্রছাত্রী একসঙ্গে। তো সেই ক্ষেত্রে নাম হবে স্টুডেন্টস। তো সেই ক্ষেত্রে এটা হবে কত, 2140 জন। তাহলে মোট ছাত্রছাত্রী সংখ্যা সমান 2140 জন। এইবারে যেটা বলা আছে ছাত্রীর সংখ্যা, ছাত্রীর সংখ্যা কত না 1200। তাহলে ছাত্রের সংখ্যা, ছাত্রের সংখ্যা কত হবে, 2140 মাইনাস 1200। তো এটা আমরা ক্যালকুলেশন করলে পাবো 940 জন। অতএব ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত, ছাত্র অনুপাত ছাত্রী সমান হচ্ছে কত, 940 অনুপাত 1200। তাহলে এটা যদি আমরা কাটাকুটি করি তাহলে দেখতে পাবো 60। তাহলে এই সির দাগের অপশনটা কারেক্ট। নেক্সট অঙ্ক চলে যাই। নেক্সট অঙ্কে যেটা দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ, এটা একটা টেবিল দেওয়া আছে। এখানে বলেছে নির্দেশ যেটা দেওয়া আছে যে প্রশ্ন 2 থেকে 6 পর্যন্ত এখানে কতগুলো প্রশ্ন আছে ক্ষেত্রে পরপর দেওয়া আছে। তো এখানে প্রশ্নগুলো টেবিলের ওপরে ভিত্তি করে তৈরি করতে হবে। এখানে যে প্রশ্নের উত্তর যেগুলো আমাদের করতে হবে, যেগুলো টেবিলে যেই ডাটা আছে সেই ডাটার বেস করে। ডাটা কি দেওয়া আছে না, বয়স্কদের ওজন বন্টন। বন্টনটা কিভাবে হবে, একটা মানুষের টোটাল ওজন এবং সেটা তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ওজনটা কেমন সেটা আমাদের দেওয়া আছে। তো সেইটা আমাদের দেখতে হবে। এক্ষেত্রে ওজনটা আছে গ্রামে, পেশির ওজন 30,000 গ্রাম। এরপরে আছে অস্থির ওজন। অস্থির ওজন 10,000 গ্রাম, এটা ধরো 30 কেজি, এটা 10 কেজি। রক্তের ওজন 5 কেজি, 5,000 গ্রাম। অন্ত্রের ওজন 2,000 গ্রাম মানে 2 কেজি। ফুসফুসের ওজন 1 কেজি মানে 1,000 গ্রাম। যকৃতের ওজন 1 কেজি 700 মানে 1,700 গ্রাম। আর মস্তিষ্কের ওজন 1 কেজি 500 মানে 1,500 গ্রাম। তো এইবারে আমাদের প্রশ্ন আছে এখানে, একজন বয়স্ক লোকের মোট শরীরের ওজন হলো, মোট শরীরের ওজন এখানে, তাহলে আমরা এখানে টোটাল যে ওজনটা সেখানে যোগ করলে আমরা মোট শরীরের ওজন পাবো। সেক্ষেত্রে এটা প্লাস এটা প্লাস এটা প্লাস এটা প্লাস এটা প্লাস এটা প্লাস, এই টোটাল যোগ করলে আমরা দেখব, এই সবগুলো যোগ করলে আমরা পাবো 51,200 গ্রাম। টোটাল হচ্ছে 51,200। এটা গ্রামে হচ্ছে মানে 51 কেজি, 51 কেজি 200 গ্রাম। তো সেইটা এখানে অপশন গুলো দেখে নিই। এখানে 50,000 গ্রাম, ওটা তো হলো না। 70,000 গ্রাম হচ্ছে না, 50 কেজি এর কম হচ্ছে না, 50 কেজির বেশি। এই ডির দাগের অপশনটা কারেক্ট অপশন, 50 কেজির বেশি হবে এর উত্তর। নেক্সট, যদি অস্থির ওজন নির্দেশ করা হয় এস, তাহলে যকৃতের ওজন কত, মানে ওই এক্স দিয়েই প্রকাশ করতে হবে। অস্থির ওজন এখানে কত আছে, অস্থির ওজন তো এস, তাহলে এখানে অস্থি আছে 1,000। তাহলে আমি যদি এরকম বের করি যে
যকৃৎ অস্থি, যকৃতের ওজন বাই অস্থির ওজন। যকৃৎ হচ্ছে 1700 আর অস্থি হচ্ছে 10,000। তো এই ক্ষেত্রে আমরা যকৃৎ কি পাবো, অস্থি তো এস বলে দেওয়া আছে, এইখানে অস্থির ওজন এস দেওয়া আছে, তো অস্থির পরিবর্তে এস লিখলাম, আর এটা শূন্য দুটো শূন্য কেটে গেল। 17কে যদি 100 দিয়ে ভাগ করি 0.17 আসবে, তাহলে এটা হচ্ছে যকৃতের ওজন সমান হচ্ছে কত না 0.17 এস। এইটা হবে উত্তর। এখানে 0.17 বা 0.17 একই। তো সেই ক্ষেত্রে এর দাগের অপশানটা কারেক্ট অপশান। আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। নেক্সট অঙ্কে চলে আছি, অন্ত্রের ওজন অনুসারে রক্তের ওজনের অনুপাতকে দশমিকে প্রকাশ করো। একটার সাপেক্ষে একটাকে প্রকাশ করতে বলছে, মানে এটার অনুপাতটা বের করতে বলছে, অনুপাতকে ক্যালকুলেশন করে একটা সংখ্যাতে কনভার্ট করতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের নির্ণয় অনুপাত কি হবে, এটা বলেছে কি অন্ত্রের ওজন অনুসারে, অন্ত্রের ওজন কত আছে, অন্ত্রের ওজন আছে 2000 গ্রাম, আর রক্তের ওজন কত আছে, রক্তের ওজন আছে 5000 গ্রাম। তাহলে অন্ত্রের ওজন অনুসারে রক্তের ওজনের অনুপাত, রক্তের ওজনের অনুপাত চেয়েছে, তাহলে রক্তের ওজনটা উপরে থাকবে আর অন্ত্রের ওজনটা নিচে থাকবে। তো তাহলে আমাদের শূন্য, তিনটে শূন্য কেটে যাবে, 5/2 বা 2. এইটা হচ্ছে নির্ণয়। তাহলে সির দাগের অপশানটা কারেক্ট অপশান। এটা 5/2 হতো যদি এইভাবে, বা 5:2 থাকতো যদি অনুপাত দেওয়া থাকতো। তো এটা যেহেতু অনুপাত দেওয়া নেই, সংখ্যাতে আছে, তাহলে এইভাবে আমরা করব সিরটাকে। এবারে 5-এর দাগে চলে যাই। 5-এর দাগে কি বলেছে, এখানে পেশির ওজন অনুসারে মস্তিষ্কের ওজনের অনুপাত দশমিকে প্রকাশ করো। আচ্ছা, মস্তিষ্কের ওজন কত, মস্তিষ্কের ওজন হচ্ছে 1500, অনুপাত 1500। আর কার সাপেক্ষে বলেছে, মস্তিষ্কের ওজনের অনুপাত, পেশির অনুপাত, পেশির ওজন অনুসারে, পেশির ওজনটা কত হচ্ছে না 30,000। দুটো শূন্য কেটে যাচ্ছে, 1/20, 1/20 মানে 1কে যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাবো 0.5, তাহলে এইটা হচ্ছে 0.05, 0.05 এর অপশানটা কারেক্ট অপশান। আশা করি এটাও বুঝতে অসুবিধা হয়নি। এরপরে একবারে শেষের দাগের যেটা বলে দেওয়া আছে, ফুসফুসের ওজন অনুসারে মস্তিষ্কের ওজনকে দশমিকে প্রকাশ করে। এখানে ফুসফুসের ওজন অনুসারে আগে মস্তিষ্কের ওজন লিখবো। মস্তিষ্কের ওজন হচ্ছে 1500, আর ফুসফুসের ওজন হচ্ছে 1000। তাহলে এইটা যদি আমি অনুপাতটা বের করতে চাই, দুটো শূন্য কাটবে, এটাকে যদি 10 দিয়ে ভাগ করি 1.5, তাহলে 1.5 হবে অ্যান্সার। বির দ্য অপশানটা কারেক্ট অপশান। আশা করি এই অঙ্কগুলো বুঝতে কোনো অসুবিধা হয়নি, সিম্পল অঙ্ক। এখানে সমস্ত ডাটা দেওয়া আছে, এই ডাটা তোমরা নিজেরা তুলে নিয়ে ক্যালকুলেশনগুলো দেখে নিতে পারো। খুবই সহজ অঙ্ক। এই ধরনের অঙ্ক সাধারণত পরীক্ষা আসে না, কোনো কোনো পরীক্ষায় যদি দিয়ে দেয়, সেই জন্য একটা নতুন টাইপের, সেই জন্য অবশ্যই করে রাখা দরকার। এরপরে চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। কোশ্চেন নাম্বার 7, এখানে 2.80 মানে 2 টাকা 80 পয়সা এবং 40 পয়সার মধ্যে অনুপাত। আগেই বলেছি দুটো অনুপাতের মধ্যে কিন্তু হয় এক, মানে দুটোকে বড় অনুপাত কিংবা বড় একক কিংবা ছোট এককে কনভার্ট করতে হবে। তাহলে আমরা সাধারণত ছোট এককে কনভার্ট করি, তাতে করে এর বাড়তি ক্যালকুলেশন করতে হয় না। তো এই ক্ষেত্রে আমরা এই 2 টাকা 80 পয়সা আছে, এটাকে 2 টাকা 80 পয়সাকে আমরা পয়সায় নিয়ে যাব, 280 পয়সা, 100 দিয়ে গুণ করলে পয়সা হবে, আর বাকি থাকছে 40 পয়সা। তাহলে নির্ণেয় অনুপাত,
তো এইখানে এর অনুপাত হচ্ছে কত, এখানে অপশানগুলো দেওয়া নেই, 7:1 হচ্ছে, এটা হবে উত্তর। অনুপাত সবসময় কিন্তু এটা কাটাকুটি করে যতটা ছোট করা যায় সেই সেই ছোট আকারে করতে হবে। চলে যাচ্ছি নেক্সট অঙ্ক, পাটির দাগের অঙ্ক। এটা বলেছে একটি সংখ্যা এবং ওই সংখ্যার সঙ্গে তার 1/5 যোগ করলে যে সংখ্যা দুটির অনুপাত কি হবে নিচে লিখো। তো একটি সংখ্যা এবং তার সঙ্গে তার একটি সংখ্যা যদি এক্স হয় এবং আরেকটি সংখ্যা যদি হয় এক্স তার 1/5 মানে x/5, এটা যোগ করব, এই দুটোর অনুপাত কত হবে বের করতে হবে। তাহলে এক্স অনুপাত এই দুটো যোগ যোগ যদি করি সেটা হবে কত, লসাগু হচ্ছে 5, 5x প্লাস এক্স মানে 6x, এটা। তাহলে বোথ সাইড এক্স এক্স কেটে যাবে, 1:6/5। এইবারে 5 দিয়ে গুণ করব, কারণ ভগ্নাংশ রাখা যাবে না, নিচে যেটা হর থাকবে সেইটা দিয়ে বোথ সাইড গুণ করে নিতে হবে। তাহলে 5:6, এটাই হবে আমাদের উত্তর, 5:6। এই শীট দাগের অপশানটা কারেক্ট অপশান। খুব সিম্পল অঙ্ক, খুব সহজভাবে হয়ে যাবে। এই অঙ্কগুলো একটু বেশি প্র্যাকটিস করতে পারলে এই অঙ্কগুলো কিন্তু মুখে মুখে ক্যালকুলেশন করাও সম্ভব। নেক্সট অঙ্ক 9 দাগের অঙ্ক। এটা কি বলেছে দেখে নেই। এখানে বলেছে এক ব্যক্তি 8,100 টাকা খরচ করলে কিছু টেবিল যার প্রত্যেকটির দাম 1200 টাকা এবং কিছু চেয়ার যার প্রত্যেকটির দাম 300 টাকা কেনার জন্য চেয়ার ও টেবিলের সংখ্যা ও যেটা দেওয়া আছে মানে হচ্ছে 81% এবং হয়েছে 8,500 টাকা। কিছুতেই টেবিল যার প্রত্যেকটির দাম হচ্ছে এক্স, টেবিলের সংখ্যা এক্স, টেবিল চেয়ার সমান 5। এইবারে আমাদের কন্ডিশন হচ্ছে কি, টেবিলের খরচ প্রত্যেকটির দাম 1200 টাকা। তাহলে 1200 গুণিতক টেবিলের সংখ্যা হচ্ছে এক্স, 1200 গুণিতক এক্স, আর চেয়ারের প্রত্যেকটির অনুপাত হচ্ছে কত, এই প্রত্যেকটির দাম হচ্ছে 300 টাকা। আচ্ছা, সেক্ষেত্রে এইটা হচ্ছে কন্ডিশন দেওয়া আছে। এইবারে যে লাস্টের প্রশ্নটা একটু এখানে বলা আছে, এটা দেখতে হবে, সম্ভাব্য সর্বোচ্চ টেবিলের সংখ্যা কত হবে। যে এখানে যদি সর্বোচ্চ টেবিল আমরা ইউজ করি, তাহলে এই 8100 টাকাতে 1200 টাকা টেবিলের দাম হলে এর কাছাকাছি 1200 কত গুণিত হচ্ছে, 12×6 = 72, মানে 7200, মানে 6টা সর্বোচ্চ টেবিল আমরা কিনতে পারবো। তো সেই ক্ষেত্রে যদি 6টা টেবিল কেনা হয়, 6টি টেবিল হয়, তাহলে 6 × 1200, তাহলে 7200 টাকা হয়ে যাচ্ছে। তাহলে বাকি থাকছে কত, না বাকি থাকছে 8,100 মাইনাস 7,200, তার মানে 900 টাকা। আচ্ছা, এই 900 টাকাতে আমাদের কটা চেয়ার পাওয়া যাচ্ছে, না চেয়ারের সংখ্যা হচ্ছে কত, চেয়ার হচ্ছে 900/300, প্রত্যেকটার দাম 300, তাহলে মোট 3টে চেয়ার হচ্ছে। তাহলে 6টি টেবিল আর 3টে চেয়ার সর্বোচ্চ টেবিলের সংখ্যা। সর্বোচ্চ যদি সম্ভাব্য সর্বোচ্চ টেবিলের সংখ্যা কেনা হয়, তাহলে এখানে আমরা যে 6টা টেবিল কিনলাম, 6টার বেশি কি টেবিল কেনা সম্ভব হতো? যদি 7টা টেবিল কিনতাম তাহলে কি অবস্থা হতো, 12×7 = 84, তাহলে আমাদের 8100 আছে, 8400 তখন হতো, তখন বেশি পড়ে যেত, তাই আমরা 6টার বেশি কিনতেই পারবো না। তো তাহলে 6টা কেনা হলো, ম্যাক্সিমাম 6টা কেনা হলো। সেই ক্ষেত্রে আমাদের বাকি টাকা পড়ে থাকছে কত, 900 টাকা। সেই 900 টাকায় আমরা টেবিল পাবো, চেয়ার পাবো হচ্ছে কত, 900/300 সমান হচ্ছে 3টি। তাহলে আমাদের চেয়ার ও টেবিলের অনুপাতটা হবে, নিম্নে অনুপাত 6:3, 6:3। সেক্ষেত্রে এটা হবে 2:1। এটাই হবে আমাদের সম্ভাব্য যে অনুপাত হচ্ছে 2:1।
যদি এখানে 2:1 আমরা এখানে প্রথমে চেয়ার ধরে দিই, এখানে প্রথমে টেবিলের সংখ্যা ধরেছি, এটা উল্টে যাবে তাহলে। তো প্রথমে আমরা কি করব না, চেয়ার ধরবো। চেয়ার হচ্ছে 3 আর টেবিল হচ্ছে 6টা, তাহলে 1:2 হবে। তাহলে এটাই হবে আমাদের 1:2। 10-এর দাগের তারপরে যদি a 60% সমান b এর 3/4 হয়, b কত? a এর 60% মানে এটা আমরা আগেই করেছি, এটা সমান 100 সমান তো b এর 3/4, এটা 3/4 এইটা। এইবারে আমরা কি করব, এইবার ভগ্নাংশ আকারে বের করে নেব, তাতে ক্যালকুলেশনের সুবিধা হবে। 3/4 গুণিতক 100/60, এটা এই গুণ ছিল, এর পাশে এলে ভাগ হয়ে বা উল্টে গুণ হয়ে যাবে। আমরা উল্টে গুণ করে দিলাম, 0 0 একটা কেটে গেল, 3 2 6 আর এটা 2 2 4 5, 5/4। তাহলে আমরা কি পেলাম, a অনুপাত b সমান 5:4। তাহলে b এর জায়গায় বসাবো। আশা করি এই অঙ্কগুলো বুঝতে অসুবিধা হয়নি। আজকে এই পর্যন্ত, পরবর্তী এপিসোডে পরের অঙ্কগুলো করব। তো বেসিক জিনিসগুলো তোমরা ভালো করে একটু দেখে নাও, যাদের করা আছে মনে হচ্ছে, তবুও একবার কোনো কিছু যদি মিস হয়ে যায় সেই ক্ষেত্রে একবার প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। আশা করি বেসিক আইডিয়াটা ক্লিয়ার হবে এবং প্রাথমিক অঙ্কগুলো, এই অঙ্কগুলো করলে কিন্তু এটা আরও পরিষ্কার হবে। তাই তোমরা এই ভিডিওটা ভালো করে দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত এবং প্র্যাকটিস করতে থাকো। নতুন ভিডিওতে আবার দেখা হবে।